হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? আমি দাঁড়ায় গেলে ঠিক করতেছি। ওয়েট। আচ্ছা, সবাই জয়েন করুক, সবাই জয়েন করুক। ভাইয়া আসছি তোমাদের সাথে, হ্যাঁ? টেনশন করো না। ওকে। ফেসবুকে কি অবস্থা? সবাই শুনতে পারছো কিনা? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবার পড়ালেখা কেমন চলতেছে? প্রিপারেশন কেমন চলতেছে? ভাইয়াকে একটু কাইন্ডলি জানিয়ে দাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা? সবাই একটু কমেন্ট করো। নাহলে আমি বুঝতে পারবো না আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি সবাইকেই দেখতে পারতেছি। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে ভালো আছি। তোমাদের কি অবস্থা এটাই জানা দরকার এখন। ঠিক আছে, তোমাদের দোয়াতে ভাইয়া ভালোই আছি। হ্যাঁ, ওকে। তো ফেসবুকেও সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। তো আমরা কিছুক্ষণের ভিতরে রেগুলার কেমন স্টুডেন্ট ক্লাস করে? হুম, রেগুলার কেমন স্টুডেন্ট ক্লাস করে সবাই একটু বইলো। লাইভ ক্লাস কি বেশি স্টুডেন্ট করে না কমই করে? ও, কালকে এগ্রি এক্সাম। আহারে, কালকে এক্সাম, তাহলে আজকে ক্লাস রাখছে কেন? ওয়েবে 90 জনের মতো। ওকে। কালকে কাদের কাদের এক্সাম? তো একটা সাজেশন ক্লাসও হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দেই। বাকিরা হচ্ছে ইয়াতে, যেহেতু আমাদের টাইমও শর্ট, বুঝতে পারছো, আমাদের যেহেতু রিভিউ ক্লাস, আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করব। ওকে, সো বাকিরা একটু রেকর্ড দিয়ে দিবে। হ্যাঁ, বাকিরা একটু রেকর্ড দিয়ে দিবে। সবাই চান্স পাইছে ব্যাপারটা এমন না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ব্যাচে যেটা হবে, গুচ্ছতে চান্স পাবে, বুঝতে পারছো? ম্যাক্সিমামই গুচ্ছতে। সো অনেকেই রেকর্ড করে। সো এটা নিয়ে তোমাদের পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপ নেওয়ার কিছু নাই, ভাইয়া আছি তোমাদের সাথে। আমরা যেটা করব, যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট বা যে প্রশ্নগুলো আসতে পারে বা যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এগুলো একটু প্রশ্ন ওয়াইজ সলভ করব। ওকে, প্রশ্ন ওয়াইজ সলভ করব, তাহলে আমরা ধারণাটা পেয়ে যাব এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নগুলো আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। সো দেখো, প্রথমে কি বলছো, 1.008 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা কত? ঠিক আছে, তা হাইড্রোজেন কি ইটসেলফ অণু, যদি পরমাণু হইতো তাহলে আমি 2 গুণ করতাম। সো এই 1.8008 গ্রাম মানে কি বলো তো? হাইড্রোজেন অণুর ভর কত? বলো, হাইড্রোজেন অণুর ভর কত? হাইড্রোজেন পরমাণুর ভর জানি, তাই না? অণুর ভর কত বলো তো? হাইড্রোজেন অণুর ভর 2 পয়েন্ট সামথিং হবে। পরমাণুর ভর যদি 1 গ্রাম হয়, তো এটা ভর হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, 1 গ্রামে কতগুলো থাকে আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23t। তাইলে 2 গ্রামে কতটুক থাকবে? যেহেতু অণু বলছে, তাহলে এটা আগে 2 গুণ হবে। তো 2 ইন্টু 6.02, তাহলে কি হবে? 12.046, তাই না? 12.046 ইন্টু 10⁻23t। ঠিক আছে। সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড তো ঠিকই আছে, আই থিঙ্ক। সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, সাউন্ড তো ঠিকই আছে। আমি তারাও একটু খুলে আবার দিই। এখন দেখো তো সাউন্ডটা ঠিক আছে কিনা। হ্যালো, 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 হ্যালো। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, নাইস।
পরেরটা দেখি, এই প্রশ্নগুলো সহজই। অক্সিজেনের জারণ সংখ্যা, দেখবা জারণ সংখ্যা থেকে এক ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ। আর অনুপরমাণু সংখ্যায় আমাদের সূত্রগুলো তো মনে আছে, হ্যাঁ। এক্স ইকুয়াল টু, আমরা জানি মোল সংখ্যা, হ্যাঁ, মোল সংখ্যা n ইকুয়াল টু W বাই M, সূত্রগুলো একটু মনে রাখবা, হ্যাঁ। এক্স বাই অ্যাভোগাড্রো সংখ্যা, তারপর আমরা কি বলি VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার, সূত্রগুলো মনে আছে তোমাদের। তারপর VSATP ডিভাইডেড বাই 24.789, সূত্রগুলো মনে রাখবা কিন্তু, হ্যাঁ। এই কয়েকটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট। দেখো জারণ সংখ্যা -½ হবে, হ্যাঁ। তো জারণ সংখ্যা বের করাটা কিন্তু ইম্পর্টেন্ট, বাট অনেকে ভুল করে কি, এই যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা যেটা, এটা কিন্তু দেখে না। সো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত এটা দেখতেছি আমরা, পার অক্সাইড। অক্সিজেনের সাধারণ জারণ মান কত? -2। পার অক্সাইডের জারণ মান কত বলো তো? -1। তুমি যদি ক্যালকুলেশন করো, এই যে পার অক্সাইড এটা কত? -1। তারপরে কি সুপার অক্সাইড, এটা কি -½ মনে আছে তোমাদের? সুপার অক্সাইড এটা কি -½ সুপার অক্সাইড -½ আর হচ্ছে এই যে KO2, ঠিক আছে। আচ্ছা আমরা একটু চেক করি KO2। সো ও এটাও তো পার অক্সাইডই মনে হবে, সরি এইটা +2 হবে, এটা মনে হয় -2 হবে, ঠিক আছে। অক্সিজেনের মান -½ হবে, হ্যাঁ। এই দুইটার একটাই হবে, আমরা একটু চেক করি। ধরো +2, ঠিক আছে, +x ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখানে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু -2, তাই অ্যান্সার ডি নাম্বারটা হবে। দেখো +1 + 2x দিব ইকুয়াল টু 0, তাহলে এই যে x ইকুয়াল টু -½ কোনটা পাচ্ছে? এই যে সুপার অক্সাইডে -½ এই যে KO2, ডি নাম্বারটা হবে উত্তর। অ্যান্সার কি? ডি, তাই না? অ্যান্সার ডি। ভাইয়া সাউন্ডটা প্লিজ, এফপিতে সাউন্ড প্রবলেম নাই, বাট আচ্ছা তোমরা একটু বের হয়ে জয়েন করো। এই আমার চশমাটা দিও তো, বের হয়ে জয়েন করো। ওয়েব অ্যাপে সাউন্ডটা প্রবলেম করতেছে, হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ওয়েব অ্যাপে আমি বের হয়ে আবার ঢুকি, একটা মিনিট, হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, দেখা তো ঠিক আছে কিনা এখন? এখন একটু কমেন্ট করো তো, সাউন্ড প্রবলেম আছে কিনা। কখন রে খুঁজে আনো, তাইলে হয়েছে। পরেরটা দেখি আমরা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা, হ্যাঁ। সো আমাদের কিছু প্রশ্ন আসে না, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এরকম কিছু প্রশ্ন আসে না। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সো দেখো, সো প্রাইমারি স্ট্যান্ডার্ড কি? যাদের সি আছে, হ্যাঁ, এক্সেপ্ট HCl, HCl এ সি আছে, বাট এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড কিভাবে বুঝবো? এই যে দেখো সি আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনো সি আছে নাই, এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সি আছে নাই, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সোডিয়াম থায়োসালফেট সি আছে নাই, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড কি? যার মধ্যে সি আছে। ওকে ওকে, তারপর 50 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করতে কি পরিমাণ প্রয়োজন? যেহেতু আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, ঘনমাত্রা, হ্যাঁ। তো এই যে যখন ডাব্লিউ চাইবে, ঠিক আছে, তা আমরা কি জানি? দেখো এস ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই MV, মনে আছে এই সূত্রটা? এটা কি ভিটা লিটারে থাকতে হবে। আয়তনটা যদি মিলিলিটারে নেই, আয়তনটা যদি মিলিলিটারে নেই, তাইলে কি করব আমরা? উপরে 1000 গুণ করব, মনে আছে কিনা? তারপর পার্সেন্ট যদি থাকে, ধরো X%, X ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? X ইন্টু 10 ডিভাইডেড বাই মোলার মাস, মনে আছে? পার্সেন্ট থাকলে X ইন্টু 10 ডিভাইডেড বাই মোলার মাস, এই যে সূত্রগুলা। সো আমাদের কি চাইছে? পরিমাণ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি বলবো আমরা? SMB, যেহেতু এটা মিলিলিটারে আছে, ডিভাইডেড বাই 1000, এই সূত্রটা ইউজ করব আমরা, তাই না? তাহলে এস কত বলো তো? ঘনমাত্রা 0.1 মোলার, 0.1 বসায় দিছি। মোলার মাস কত? সোডিয়াম হাইড্রোক্সাইড সবাই জানি মোলার মাস 40 গ্রাম। আয়তন কত ভাইয়া? আয়তন হচ্ছে 500 ml, তাই তো? 1000। সো দেখো ক্যালকুলেশনটা কত সোজা এটা। দেখো 500 দিয়ে 1000 কাটলে 2 হয়, 2 দিয়ে যদি 40 কাটো 20 হয়, 20-এর সাথে 0.1 মানে 2 গ্রাম হয় উত্তর, হ্যাঁ। সো অ্যান্সার কি? বি নাম্বারটা, 2 গ্রাম আছে আমাদের, 2 গ্রাম।
সো এই জিনিসগুলো কিন্তু সোজা, দেখো এগুলাই কিন্তু ঘুরায় ফিরে জিএসটিতে আসবে। আবার দেখো এই যে V1S1E1 V2S2E2 অঙ্ক, 25 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তারপর জলীয় দ্রবণকে প্রশমিত করতে 0.1 নর্মাল, দেখো ভালোভাবে বুঝো এখানে কিন্তু নর্মালিটি বলছে, হ্যাঁ। সো আমরা একটা সূত্র জানি না, নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, তাই না? তো নর্মালিটিকে যদি আমি মোলারিটিতে কনভার্ট করতে চাই তাহলে নর্মালিটিকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে না? মনে পড়ে তোমাদের? মনে পড়ে ব্যাপারগুলা? তাইলে দেখো এই যে কিছু কিছু জিনিস আমাদের একটু ফোকাস দিতে হবে। সো এই নর্মালকে আগে আমার কি করতে হবে, মোলারে কনভার্ট করতে হবে, কারণ আমরা সূত্রগুলো পরে আসছি মোলারে। সো 0.1কে যেহেতু সালফিউরিক অ্যাসিড বলছে, 0.1কে আমি কত দিয়ে ভাগ করব? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, হাইড্রোজেন কয়টা আছে? 2টা, 2 বসায় দিব, তাই না? 0.1/2 এইভাবেই রাখলাম, আমার যেহেতু হাতে ক্যালকুলেশন করা লাগবে। সো এখন আমি কি জানি, সোডিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড, আমার সূত্র কি V1S1E1 ইকুয়াল টু V2S2E2, এটা কি আমাদের সূত্র না ভাইয়া? সো এখন দেখো ব্যাপারটা কি চাইছে, আমার কি চাইছে, প্রশমিত করতে কত নরমাল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, তাই না? 0.1 নরমাল, মানে আয়তনটা চাইছে সালফিউরিক অ্যাসিডের। এটা যদি আমি সোডিয়াম কার্বনেট ধরি, সোডিয়াম কার্বনেট ধরি Na2C2O3 সোডিয়াম কার্বনেট, আর এটা যদি আমি সালফিউরিক অ্যাসিড ধরি H2SO4, তাইলে দেখো যার তুল্য সংখ্যা তার সাথে তা আয়তন কত, 25 ml বসাইছি 25, তারপর হচ্ছে ঘনমাত্রা কত 0.1 মোলার বসাইছি, তুল্য সংখ্যা কত সোডিয়াম কার্বনেটের 2, ওইখানে আয়তন V2 আমি বের করব, মোলারিটি কত, মোলারিটি হচ্ছে 0.1/2, যেহেতু মোলারিটিতে কনভার্ট করতেছি, তুল্য সংখ্যা 2। এখন যদি কাটাকাটি করি দেখো ব্যাপারটা কতটা ইজি হয়েছে, এই দুই কাটা, এই 0.1 এই 0.1 কাটা, তো দেখো 25 দুগুণে কত আসে 50, তাহলে V2টা কত আসে 50 ml আসে না ভাইয়া? দেখছো অঙ্কগুলা কি কঠিন দেখতে লাগে, কিন্তু কঠিন, হ্যাঁ। সো অ্যান্সার কি সি নাম্বারটা 50 ml। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, তারপরের অঙ্কটা দেখো 10 সিসি। সিসি মানে কি, দেখো এই জিনিসগুলো যেগুলো ভয় পাও, আমি জানি তোমরা সবই পারো, বুঝছো? পরীক্ষার হলে ভুল করো বা পরীক্ষার হলে তোমরা কনফিউজড হয়ে যাও কিছু কিছু টার্মে, তাই না? পরীক্ষার হলে এই যে এই বিষয়গুলো তোমরা তো কয়েকটা পরীক্ষা দিছো অলরেডি, বাট কিছু কিছু জায়গায় গিয়ে আটকে যাও না, যে সিসি, তারপর মিলিলিটার থেকে লিটার, কোথাও কোথাও ছোট্ট ছোট্ট ভুলের কারণে এক একটা নেগেটিভ মার্ক খায় আসছো তোমরা। সো এই ভুলগুলো যেন না হয়, দেখো 10 সিসি, তাই না? সিসি মানে কি, কিউবিক সেন্টিমিটার, এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা মানে কি 10 মিলিলিটারই, বুঝছো? এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এটা মানে 10 মিলিলিটারই। সো এখন দেখো 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে, আবার দেখো 0.1 নর্মাল। এখন দেখো যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা 1। সো এইটার 0.1 নর্মাল আর 0.1 মোলার একই, যার তুল্য সংখ্যা 1 তার নর্মালিটি আর মোলারিটি সমান হয়, 8 সিসি লাগে। নাইস। এন্ড সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা কত, এটার ঘনমাত্রা তো আমরা সূত্র কি জানি, V1S1E1 সমান সমান V2S2E2, তাই তো? সো দেখো এখানে আয়তন কত, 10 সিসি বসায় দিলাম, 10 সিসি। ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে বাইর করতে হবে, S1 বের করতে হবে। তুল্য সংখ্যা কত সালফিউরিক অ্যাসিডের 2। V2 কত, V2 হচ্ছে 8 সিসি, ঘনমাত্রা কত 0.1 নর্মাল, আর তুল্য সংখ্যা কত সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 1। সো এখন দেখো আমার কাটাকাটির পালা, অঙ্ক করার পালা। সো আমি যদি আসি দেখো এখানে কি হবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, ঠিক আছে, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এখন কি থাকে, 5কে তুমি 2 আর 0.1 দ্বারা, দেখো S1 ইকুয়াল টু 2 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। 1/5 মানে কি, দেখো 1/5 মানে কি 0.2, এখানে 2 আছে আর এখানে 0.1 আছে। এখন কীভাবে ক্যালকুলেশন করবা, 2 দুগুণে কত 4, ঠিক আছে, 2 দুগুণে 4, দশমিকের পরে এখানে এক ঘর, এখানে এক ঘর, সো একটা শূন্য বসায় দশমিক বসায় দিছি, দশমিকের পরে 2 ঘর, 0.04 মোলার। বুঝে গেছে? বি নাম্বারটা অ্যান্সার। ওকে, পারতেছো? পারতেছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? আমি একটু পানি খাই, পানি খেয়ে আসতেছি, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। আচ্ছা পুরাটা দেখা যায় না, দেখি তো। আচ্ছা 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 আচ্ছা
এখন আই থিঙ্ক দেখা যায়। হ্যাঁ, একটু জুম ইন করি। ইয়েস, এখন দেখা যায় না? ওকে, তারপরেরটায় আসি আমরা, বুঝছো? কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা কিভাবে বুঝবো? জারণ বিজারণ বিক্রিয়া মানে যার জারণ মানের পরিবর্তন হবে, ঠিক আছে? এই দেখো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, দেখো এখানে হাইড্রোজেনের জারণ মান +1, এখানে ফ্লোরিনের পটাশিয়ামের জারণ মান +1। সো এটা জারণ বিজারণ বিক্রিয়া না, জারণ মানের পরিবর্তন হয় না। দেখো এটা +2, এটাও +2, এখানেও জারণ মানের কোনো পরিবর্তন হয় না, এটাও জারণ বিজারণ বিক্রিয়া না। দেখো সোডিয়াম প্লাস, এখানেও সোডিয়াম প্লাস, জারণ মানের কোনো পরিবর্তন হয়নি, এটাও জারণ বিজারণ বিক্রিয়া না। তো এইখানে দেখো, এইখানে কিন্তু জারণ মানের পরিবর্তন হয়েছে, এখানে সালফার 0 আর এখানে কি -2, বুঝে গেছে? সো যেখানে জারণ মানের পরিবর্তন হয় সেটা কি জারণ বিজারণ বিক্রিয়া। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। কোন বিজারকটিতে অক্সিজেনের জারণ সংখ্যা +2 হয়? দেখো অক্সিজেনের জারণ সংখ্যা +2 কোনটা? এই যে এটা যদি ধরি, X যদি ধরি, এখানে কি ফ্লোরিন -2 আছে, -2 আছে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? X - 2 = 0 না? তাহলে X = কি আসবে? +2 আসবে। এইটা ছাড়া কিন্তু আর কোথাও নাই, কারণ ফ্লোরিন অধিকতর ঋণাত্মক। ফ্লোরিন কি অধিকতর ঋণাত্মক। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? সামনে যাই আমরা, এটা সলভ করো। এনটিপিতে 11.2 লিটার ওজনে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা একটু সলভ করো তো, দেখি পারো কিনা তোমরা। এইটা একটু সলভ করো। দেখো তোমাদের একটা ধারণা এনটিপি মানে আলাদা কিছু, কেমিস্ট্রিতে এসটিপি আর এনটিপি সেম। এনটিপি যা, এসটিপিও তা, ঠিক আছে? 11.2 লিটার ওজনে, ঠিক আছে, অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? বুঝা গেছে কি বলছে? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এটা কি বলছে? ওজন মানে O3। আমি একটু ক্লু দিয়ে দিলাম, এখন করো। দেখো এসটিপিতে 22.4 লিটারে থাকে, একটু খেয়াল করো, 22.4 লিটারে থাকে কতটি? ঠিক আছে, 22 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 ইন্টু 10⁻23 এতগুলো থাকে। তো 11.4 লিটারে কতটুক থাকে? বুঝা গেছে? 11.4 লিটারে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 11.4 ডিভাইডেড বাই 22.4। ক্যালকুলেশন করলেই তো তোমার অ্যান্সার আইসা পড়ে। 11.4 22.4 কাটো 2, এটা কাটলে 3.01 আসে। 3 তারিখে কত? 9, 9.03 ইন্টু 10⁻, কত আসবে? 23। ঠিক আছে, কই এইটা 3 তারিখে 9, 24টা আসার কোনো সম্ভাবনা নাই। অপশনগুলো দেখো তো একটু ভুল আছে কিনা। অ্যান্সার কি আসবে? 9.01 ইন্টু 10⁻23 না? হ্যাঁ, অপশনে তো ভুল আছে মনে হয়। তোমাদের কি আসে দেখো তো, তোমাদের কি আসে? এই সলভ শিটটা দেখো তো। দেখো তো ভুল আছে কিনা প্রশ্নটা, কোথায় কোনটা? এটা সলভে ভুল আছে, ঠিক আছে? 3 তারিখে 9 দেখছো? আচ্ছা, এটা অপশনে ভুল আছে, এটা 23 হবে। হ্যাঁ, অ্যান্সার সি দাও। অপশনে ভুল আছে, হ্যাঁ ঠিক আছে না? অপশনে ভুল আছে, পাওয়ার 23 হবে, অপশনে ভুল আছে। হ্যাঁ,
গাইড বইগুলোরে অন্ধের মতো বিশ্বাস করবো না, হ্যাঁ? গাইড বইও সলভটাই ভুল, মানে সবই ঠিকঠাক করছে, ক্যালকুলেশনে গিয়ে উল্টাপাল্টা উত্তর মিলে যাচ্ছে। আচ্ছা দেখো 100 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, এটা তো পারা দরকার। এটা SW দিয়ে দিতে পারি, দেখো W = SMV ডিভাইডেড বাই কত হবে 1000। তাহলে দেখো S কত 0.1, M কত সালফিউরিক অ্যাসিড 98, আয়তন কত 100 ml, 1000 দিয়ে ভাগ করো, তাহলে কি হয় খেয়াল করো, 100 1000 দিয়ে ভাগ করলে কত হয় 10, 98 যদি কাটো 9.8, তাহলে 0.98 আসবে না, কারণ 0.1 আছে। অ্যান্সার কি সি নাম্বারটা। এটা কিন্তু অনেকে করেও ভুল করে, বি আর সি এর ভিতরে প্যাচ লাগায় ফেলো, তোমরা অনেকে করার পরেও এটা ভুল করো। সো এই জিনিসগুলা। তারপর দেখো কোনো নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ের টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 3 ml 0.1 মোলার সিলভার আয়ন প্রয়োজন হয়, নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট V1S1 এটাকে কি করবা মিলিলিটারে কনভার্ট করে ফেলবা, তাই না? 1000 করে দাও, 1000 মিলিলিটার, 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাইলে তো পেয়ে যাবা V1S1 V2S2। যেহেতু সিলভারের জারণ মান 1, তাহলে আমরা করি 1000 ইন্টু ঘনমাত্রা বাইর করব, আর এখানে 0.3 ইন্টু 3 ml 3 ইন্টু 0.01 করলেই তো হয়ে যায়। তাহলে ঘনমাত্রা S = কত আসে 3 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 1000। ওকে, তাহলে কি আসে দেখি তো আমরা, কি আসে ঘনটা। সো এটা তো অনেক কম আসবে টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে। এটা কি করছে, অপশনগুলো এমন করে রাখছে কেন? ও কত ppm, আহা দেখছো একটা জিনিস বলে দিচ্ছে কিন্তু, ঘনমাত্রাকে ppm এককে। সো দেখো এটা আসছে ঘনমাত্রা, লেটস সে এটা আসছে, হ্যাঁ। আর ঘনমাত্রাকে ppm এককে কিভাবে কনভার্ট করি আমরা, দেখো ppm একক যদি আমরা বলি, ppm = sm × 10³ বুঝা গেছে সূত্রটা। তো ঘনমাত্রা কত পাইছি আমি 3 ইন্টু 0.01 ডিভাইডেড বাই, ঠিক আছে 1000, এটা পাইছি ঘনমাত্রা। ক্লোরাইড আয়ন, যেহেতু ক্লোরাইড আয়নের আণবিক ভর কত বলো, ক্লোরাইডের আণবিক ভরটা কত সবাই আমার একটু বলো, ক্লোরাইডের আণবিক ভর কত? সবাই তো লাফায় লাফায় উত্তর দিয়ে দিচ্ছ, নিজেই ছি বলতেছে, হ্যাঁ সজীব মিয়া। ক্লোরাইডের ভর হচ্ছে, এটা ক্লোরিন পরমাণু বলে নাই, ক্লোরাইড, বুঝছো, ক্লোরিন আয়ন বলছে। সো 35.5 পরমাণু বলে নাই, হ্যাঁ, ইন্টু 10³। এখন ক্যালকুলেশনটা করো, বুঝছো তোমরা কই ধরা খাও। এখন দেখো এই 1000 এই 10³ শেষ, দেখো মিল পাও কিছু কিছু। এখন দেখো তোমার এই 0.01 যদি কাটো, এটা কি হয়ে যায় 0.35 হয়ে যায়। তা এখন দেখো 0.36 আর 3 এর গুণ করো, দেখো 0.36 আর 3 তুমি গুণ করতেছো, তাহলে কত হয় দেখো, তোমার 36-এর সাথে 3 যদি গুণ করো, 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, দশমিকের পরে 2 ঘর, দশমিকটা এমন জায়গায় বসাও দশমিকের পরে 2 ঘর, 1.0। অ্যান্সার কি এ নাম্বারটা, বুঝা গেছে? অ্যান্সার এ নাম্বারটা 1.0 সামথিং। ক্লিয়ার সবাই, ক্লিয়ার? দেখো এখানে কি চাইছে প্রশ্নটা, দেখো যারা বুঝো নাই তাদের জন্য আবার বলি, এখানে কি চাইছে ভাইয়া বলো তো, এখানে কি চাইছে ppm এককে ঘনমাত্রা। সো প্রথমে আমরা V1S1 V2S2 দিয়ে, ঠিক আছে, ঘনমাত্রা বের করছি, ঠিক আছে, V1S1 V2S2 দিয়ে ঘনমাত্রা বের করছি। ঘনমাত্রাটাকে আবার ppm এককে নিতে হবে, দেখো গুচ্ছতে কি পেঁচায় প্রশ্নটা করছে, হ্যাঁ, ঘনমাত্রাকে ppm এককে নিয়ে যেতে হবে। সো ppm এককে নিতে গেলে তোমার কি করা লাগবে, তোমার হচ্ছে ppm এককের যে সূত্রগুলো আমরা পড়াইছিলাম ক্লাসে, মনে পড়ে sm × 10³ একটা সূত্র পড়াইছিলাম না, ঠিক আছে, ওই সূত্রতে বসাইতে হবে। তো ঘনমাত্রাটা আমি আগেই ক্যালকুলেশন করে নেই, আমার তো টাইম নষ্ট করার কোনো দরকার নাই। দরকার আছে বলো তো টাইম নষ্ট করার? না, আমি এখানে বসাই দিচ্ছি ঘনমাত্রাটা। আণবিক ভর যেহেতু ক্লোরাইড আয়ন বলছে 35.5 বসাইছি আমরা, আর 1000 দিয়ে গুণ করছি। আমার কথাটা ধরতে পারছো তোমরা? বলো তো বুঝতে পারছো?
ওকে, ডান। তারপর দেখো 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণকে, হ্যাঁ 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণকে প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব 0.2 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি নির্ণয় করো। কি বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি নির্ণয় করো। ঠিক আছে, তো কি বলছে? 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণকে প্রশমিত করতে 100 সেন্টিমিটার কিউব 0.2 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি নির্ণয় করো। ঠিক আছে, সো এখন যদি দেখো আমরা যদি বলি 100 সেন্টিমিটার কিউব জলীয় দ্রবণকে প্রশমিত করতে, হ্যাঁ ওকে, তো এটা কি জাস্ট V1S1, ঠিক আছে, এইখানে শুরুতে মানে প্রশ্নে কিছু আছে, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম হাইড্রোক্সাইডের, ঠিক আছে, V1S1 E1, ঠিক আছে, ইকুয়াল টু V2S2 E2, এই সূত্রই তো ইউজ করবো আমরা। তা এখন দেখো আয়তনটা কত আমাদের, আয়তনটা এটা 100, এটার ঘনমাত্রা বের করব, এটা তুল্য সংখ্যা কত 1। তারপর দেখো অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, 100.2 × 2 বসায় দিছি। এখন আসো তুমি ক্যালকুলেশনে কাটাকাটিতে 100 কাটা 2 × 0.2 কত আসে 0.4, এটা কি আসবে ঘনমাত্রা, কার ঘনমাত্রা এটা, এই ঘনমাত্রাটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সো 0.4 আছে, এই নাম্বারটা উত্তর। সো পরিমাণগত রসায়ন কি পারা যাবে কিনা আসলে দেখো তো, পরিমাণগত রসায়নের প্রশ্নগুলো পারা যাবে, পারা যাবে ইনশাল্লাহ? কঠিন লাগতেছে? পরীক্ষার হলে পারো না কেন একটু বলো তো আমারে, পরীক্ষার হলে গিয়ে তোমরা পারো না কেন? দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কয়টি অক্সিজেন পরমাণু থাকে বলো তো? কি বলছে? 11.2 লিটার কয়টি অক্সিজেন পরমাণু থাকে, পরমাণু বলছে কিন্তু, হ্যাঁ। তো তুমি ওই আগের মতোই 22.4 লিটারে থাকে হচ্ছে 2 × 6.02 × 10⁻23টি, তাহলে 11.2তে কত থাকে 2 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 11.2 ইন্টু, সরি 11.2টা উপরে হবে, 22.4টা কি হবে নিচে হবে। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে 2, এই 2 কাটা, তাহলে কি 6.02 × 10⁻23, অ্যান্সার কি ডি নাম্বারটা হবে। ঠিক আছে, অ্যান্সার ডি নাম্বারটা হবে। নাইস। দেখো পার্সেন্টেজ যুক্ত, পার্সেন্টেজ যুক্ত থাকলে আমরা ঘনমাত্রাটা কিভাবে বের করি? ঠিক আছে, পরিমাণ নির্ণয় করো। তা আমরা কি জানি? পার্সেন্টেজ যুক্ত ঘনমাত্রা S = x × 10 ডিভাইডেড বাই m, এই হচ্ছে অবস্থা। এখন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, পরিমাণটা কি W = SMV ডিভাইডেড বাই 1000। আচ্ছা দুইটা সূত্র অ্যাপ্লাই করে করব, আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি। 5 × 10 ডিভাইডেড বাই মোলার মাস কত 40। সো ঘনমাত্রাটা এখানে বসায় দিই, দেখো আমি দুইবার ক্যালকুলেশন করব না, 5 × 10 ডিভাইডেড বাই 40 ঘনমাত্রা বসাইছি, মোলার মাস কত 40 বসাইছি, আয়তন কত, আয়তন 100 ml বসাইছি, আর নিচে 1000 বসাইছি। এখন দেখো কাটাকাটি করি, তাহলে আইসা বসছে 40 40 কাটা, এই 100 আর 10 এই 1000 কাটা, তাহলে উত্তর আসে 5। অ্যান্সার কি 5 গ্রাম। আরও সহজে করা যায়, 5% মিনস কি, 5% মিনস হচ্ছে 5 গ্রাম ডিভাইডেড বাই 100 ml। বুঝে গেছে? কেউ যদি বেসিকটা বুঝো তাহলে একবারেই হয়ে যায়। 5% মানে কি 5 গ্রাম ডিভাইডেড বাই 100 ml। তো 100 ml দ্রবণ যেহেতু বলছে 100 ml কত থাকবে 5 গ্রাম, এখানে যদি 200 ml বলতো তো 200 ml 5% মানে কত 10 গ্রাম থাকতো। বুঝছো? ঐকিক নিয়মেও করা যায়, দুইভাবে করা যায়। কোনটা সহজ তোমাদের কাছে? কোনটা সহজ, উপরেরটা না নিচেরটা? যাই হোক পরেরটা যাই। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন? সবকিছুই তুল্য সংখ্যার খেলা, বুঝছো? সবকিছুই কি বললাম, তুল্য সংখ্যার খেলা। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত 1, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত 5। বাসাই করে নিতে পারবা না? বলো বলো করে নিতে পারবা কিনা? দেখো আমরা কি জানি N1E1
ইকুয়াল টু N2E2। তো N ইকুয়াল টু কি W1 ডিভাইডেড বাই M1 ইন্টু E1, W2 ডিভাইডেড বাই M2 ইন্টু E2। ঠিক আছে, এখন দেখো 10 গ্রাম ফেরাস সালফেট। ফেরাস সালফেটের ভর কত আমারে বলো? ফেরাস সালফেটের ভর কত? আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর কত? বাইর করো, এইটুক করো। ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর কত বলো ভাইকে? ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভর কমেন্ট করো। এখন দুইটা ভর বসাও, ভর বসায় রেজাল্টটা বাইর করো, আমি আর কিচ্ছু করে দিব না, এটা ভরগুলো বসাও। দেখো ফেরাস সালফেটের ভর কত? 152 গ্রাম। 151.92 ফ্র্যাকশন, তুল্য সংখ্যা 1। W2 বের করতে হবে, আর এটা কত? 158 গ্রাম। মনে রাখবা তুল্য সংখ্যা কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5। এখন বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, কিভাবে তুমি ইজিলি ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারতেছো। 5 × 5, 5 × 10। ঠিক আছে, এখন দেখো সিম্পলেস্ট ভার্সনটা কি আসে? W2 ইকুয়াল টু 158 ইন্টু 2 ডিভাইডেড বাই 152। এখন যদি করি, ঠিক আছে, 152কে 158 দিয়ে কাটলে 1 পয়েন্ট সামথিং আসবে, 1.01 বা সামথিং। 2 এর সাথে গুণ করলে, তো এটা মনে হয় ক্যালকুলেটর ছিল তখন, মানে এত ক্লোজ একটা কিছু দিচ্ছে, তো এটা হাতে এক্সাক্ট মিলানো সম্ভব না। ক্যালকুলেটর কই? দেখো তো ক্যালকুলেটর কই ভাইয়া? আচ্ছা আমি এটা হাতেই ক্যালকুলেশন করে দিচ্ছি, ক্যালকুলেটরটা কই? ক্যালকুলেটরে তোমরা একটু মিলাও তো কি আসে। সবগুলোই ক্লোজ দিয়ে রাখছে, দেখো দুইটা অপশন, 2.09, 2.07। এটা আমি কেমনে করবো হাতে? এটা তো হাতে করা সম্ভব না। হাতে করা সম্ভব না। সো আমরা যদি দেখি 158 ইন্টু 2 ভাগ 152 কি আসে ভাইয়া? আসবে হচ্ছে 2.07, 2.078। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। হ্যাঁ, 2.078। তারপর আসলে বিশুদ্ধ পানির ঘনমাত্রা, এটা তো সবাই জানো, 55.5 মুখস্থ থাকার কথা। পরেরটা দেখো 10% সোডিয়াম কার্বনেট, এটাও পারবা। HW, এগুলো সবই HW, বাকিরগুলো। হ্যাঁ, বাকিগুলো পারবা না। HW এই পর্যন্ত পরিমাণগত রসায়নের পারবা কিনা? ইয়েস অর নো বলো। বাকি 4টা HW দিলাম। হ্যাঁ, তারপরে আসো আমরা রাসায়নিক পরিবর্তনে চলে যাই, যেহেতু কালকে তোমাদের নাকি একটা পরীক্ষা আছে। আমি ক্লাস লম্বা করবো না, রাসায়নিক পরিবর্তনে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা সলভ করব। ওকে, রাসায়নিক পরিবর্তনে চলে যাই। পরিমাণগত রসায়ন পারা যাবে তো? এই অপশন দাগাই দিলে তুমি কি করবা সজীব? এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে, বুঝছো? অপশন দাগাই দেওয়ার ট্যাবু থেকে। তারপর দেখো সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ কোনটি? সাম্যাবস্থা কি? সমসত্ব সাম্যাবস্থা কি? মানে সবগুলা বিক্রিয়ক উৎপাদ সবই একই দশায় থাকবে। দেখো গ্যাস গ্যাস গ্যাস, এটা কি 9 কোনটি বলছে? হ্যাঁ, দেখো লিকুইড 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 লিকুইড, গ্যাস গ্যাস। তারপর দেখো এখানে সলিড সলিড গ্যাস, দেখো একটা ঝামেলা আইসা পড়ছে। সো এটা কি সমসত্ব সাম্যাবস্থা নয়। সমসত্ব সাম্যাবস্থা মানে কি? সবগুলা ভৌত অবস্থায় একই দশায় থাকবে, এটাতে আমরা কি বলবো? সমসত্ব সাম্যাবস্থা। ক্লিয়ার সবাই? তারপর দেখো কোনটি অসমসত্ব সাম্যাবস্থা? কোনটা অসমসত্ব? তাই তোমরা বাইর করে ফেলো এখানে, সলিড গ্যাস গ্যাস, এই যে এটা আমি পেয়ে গেছি, সলিড গ্যাস গ্যাস। ঠিক আছে, বাকি সবগুলোই সমসত্ব আছে, চেক করে নিবা। পরে দেখো কোন বিক্রিয়াটি অসমসত্ব রাসায়নিক সাম্যাবস্থা উদাহরণ?
একই কেন, এই টপিকে এতগুলো কেন? তবে দেখো বিক্রিয়ায় সাম্যের উপরে কোনটির প্রভাব নাই, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় বিক্রিয়ায় সাম্যের উপরে কোনটির প্রভাব নাই, তা আমরা জানি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা তিনটার প্রভাব আছে, তাই না? প্রভাবকের কোনো প্রভাবক আছে? প্রভাবকের কিন্তু কোনো ভূমিকা নাই। আচ্ছা দেখো তো, তাপমাত্রা বৃদ্ধি করলে, যেহেতু এটা কি ডেল এইচ নেগেটিভ, দ্যাট মিনস কি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়াইছে, তাহলে সাম্যাবস্থা কই যাবে বলো তো? তাপ উৎপাদী বিক্রিয়ায় আবার যদি তাপমাত্রা বাড়ায়, সাম্যাবস্থা কই যায়? সাম্যাবস্থা আমরা জানি বামে যায়। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইছে, সাম্যাবস্থা কই যাবে? বামে যাবে। তো অ্যামোনিয়ার উৎপাদনটা কি হবে? সাম্যাবস্থা যদি বামে যায়, অ্যামোনিয়ার উৎপাদনটা কি হবে? কমবে না? তাহলে কি হবে? অ্যামোনিয়ার উৎপাদনটা ডিক্রিজ, কমে যাবে। অ্যামোনিয়ার উৎপাদনটা কি হবে ভাইয়া? ডিক্রিজ করবে, কমে যাবে। পরেরটা দিকে দেখি। সাম্যাঙ্কের উপর ব্যাখ্যার জন্য ভ্যান হোফের সমীকরণ কোনটা বলো তো? ভ্যান হোফের সমীকরণ কোনটা? লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 RT। ওকে, কোনটা? অ্যান্সার কি? এ নাম্বারটা না? অ্যান্সার কি এ নাম্বারটা না? রাইট, ওকে, কারেক্ট। পরেরটাই যাই। বিক্রিয়াটিতে তাপমাত্রা হ্রাস করলে, দেখো এইখানে কি প্লাস হিট, মানে কি ডেল এইচটা নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝছো? তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে কি হয়? সাম্যাবস্থা ডানে যায়, বুঝে গেছে? তাহলে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন কি হবে? বৃদ্ধি পাবে। সাম্যাবস্থা ডানে যাওয়া মানে কি সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন বৃদ্ধি পাবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। নিচের কোন বিক্রিয়া নিম্ন চাপে উৎপাদ বেশি হবে? কোনটায় উৎপাদ বেশি হবে? চাপ কমাইলে। দেখো আমরা জানি চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম, সাম্যাবস্থা সেই দিকে যায়। দেখো এখানে মোল সংখ্যা কত? 2, এটাও 2। এই বিক্রিয়ায় কি চাপের কোনো প্রভাব নাই, এটা মাথায় রাখতে হবে। এই বিক্রিয়াটায় চাপের কোনো প্রভাব নাই। তারপর দেখো এইখানে মোল সংখ্যা কত? 1, এইখানে টোটাল কত? 2, ঠিক আছে? 1 আর 2, মোল সংখ্যা 1 আর 2। তাইলে কি যেখানে মোল সংখ্যা কম সেই দিকে যাবে সাম্যাবস্থা, যেখানে মোল সংখ্যা কম সেই দিকে যাবে। 1 মিনিট আমি দিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। তারপর দেখো নিচের কোন বিক্রিয়ায় নিম্নচাপে উৎপাদ বেশি হয়? হ্যাঁ, সো দেখো এইখানে চাপ কমাইলে যেদিকে মোল সংখ্যা বেশি সেই দিকে যাবে, কারণ চাপ বাড়াইলে যেটা হয় যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যায়। সো চাপ বাড়াইলে এখানে উৎপাদ কমবে, বাট চাপ কমাইলে এখানে উৎপাদটা বাড়বে। সো অ্যান্সার কি? এটা বি নাম্বারটা রাইট। বাট বাকিগুলাতে দেখো এখানে মোল সংখ্যা 2, এইখানে 4। সো চাপ যদি কমাও, ঠিক আছে, চাপ যদি কমাও তাহলে যেদিকে মোল সংখ্যা বেশি সেই দিকে যাবে, এই যে এইখানে যাবে, উৎপাদ কমবে। এখানেও সেম দশা, এখানে চাপের প্রভাব নাই। সো অ্যান্সার কি? বি নাম্বারটা। ওকে, অ্যান্সার কি হবে? বি নাম্বারটা হবে। বি না সি? এই বি না উত্তর, সি হবে তো। আচ্ছা দেখি তো, চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যায়। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে তো বলছে নিম্ন চাপে। এইখানে মোল সংখ্যা কত? 2, এইখানে 1। তো চাপ বাড়াইলে এইখানে যাবে, ঠিক আছে? এখানে মোল সংখ্যা কত? 4 আর 1। চাপ বাড়াইলে এদিকে যাবে, চাপ ওহো, সি নাম্বারটা হবে। রাইট রাইট রাইট, এটা ভুল হয়েছে। এখানে চাপ কমাইলে, ঠিক আছে, চাপ কমাইলে এইখানে সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যাবে, কারণ চাপ বাড়াইলে হচ্ছে এইখানে যেখানে মূল সংখ্যা কম সেইখানে যায়, এইখানে যায়। অ্যান্সার তো দুইটাই হওয়ার কথা আই থিঙ্ক। এখানে মূল সংখ্যা কত? 2, 1। যেখানে মূল সংখ্যা কম, চাপ বাড়াইলে এদিকে যাবে, ঠিক আছে?
না না না, অ্যান্সার সি হবে, অ্যান্সার সি। ঠিক আছে, নিম্নচাপ মানে কি? ধরো চাপ বাড়াইলে, ঠিক আছে, উৎপাদ বেশি হবে। ঠিক আছে, চাপ বাড়াইলে নিম্নচাপ বলছে। দেখো এখানে নিম্নচাপ বলছে, ব্যাপারটা বুঝো, লজিকটা বুঝো, হ্যাঁ, তোমরা প্যাচ লাগায় না। চাপ বাড়ালে, চাপ যদি বাড়াই, যেখানে মোল সংখ্যা কম সেখানে যাবে সাম্যাবস্থা। মোল কম, সাম্যাবস্থা সেখানে যাবে। আর চাপ কমাইলে কি হবে? যেখানে মোল বেশি সাম্যাবস্থা সেখানে যাবে, তাই না? তাই না? সো দেখো আমার মোল দেখতে হবে। দেখো এখানে কত? 2, এখানে 2, এটাই 2, এটাই 2। সো তোমার চাপ কমাইলে এই দুইটার উপর চাপের প্রভাব নাই, এই দুইটা নিয়ে প্যাচ সবার, তাই না? এখন দেখো যেখানে মোল বেশি, চাপ কমাইলে সেদিকে যাবে। এখানে মোল কত? 2, এইখানে 1, আর এইখানে কত? 2, এইখানে 4। সো চাপ কমাইলে, চাপ কমাইলে এখানে কি হবে? বুঝো নাই? এখানে হচ্ছে মনে করো সাম্যাবস্থাটা বামে যাবে। সো অ্যান্সার হচ্ছে বি। তোমরা সি বলো কেন? হেই পাগলেরা, সি বলো কেন? অ্যান্সার বি হবে। কে কে সি বলছে পিটাইতে হবে। যেগুলো সি বলছে, কি কনফিডেন্স নিয়ে সি, আমার 5টা মিনিট সময় নষ্ট করলো। তারপর দেখো হাইড্রোজেন সালফাইড প্লাস অক্সিজেন, সাম্যাবস্থায় অক্সিজেন যোগ করলে, মনে রাখবা তুমি যদি সাম্যাবস্থায় বিক্রিয়ক যোগ করো উৎপাদ বাড়বে, আর উৎপাদ যোগ করলে বিক্রিয়ক বাড়বে। এখন অক্সিজেন কি বিক্রিয়ক যোগ করতেছো, ঠিক আছে, বিক্রিয়ক যোগ করলে তোমার কি হবে? উৎপাদ বাড়বে। তা হাইড্রোজেন সালফাইড কমবে, কোনটি ঘটবে না বলছে? হ্যাঁ, বিক্রিয়ক কমবে, পানি বাড়বে, সাম্য ধ্রুবকের মান বাড়বে, সালফারের উৎপাদন বৃদ্ধি পাবে। ঠিক আছে, সাম্য ধ্রুবকের মান তো অপরিবর্তিত থাকবে, কারণ হচ্ছে সাম্যাঙ্কটা কনস্ট্যান্ট থাকার জন্যই তো এটা চেষ্টা করবে, তাই না? কোনো কিছু অ্যাড করি কেন? অ্যান্সার কি? কোনটি ঘটবে না? আমরা দেখি কোনটি ঘটবে না। তারাও তো বিক্রিয়ক যোগ করলে উৎপাদ বাড়বে, বিক্রিয় সাম্যাবস্থা। সাম্য ধ্রুবকের মানও তো বাড়বে, ঠিক আছে, বিক্রিয়ক সাম্যাবস্থার ডানে যাবে মানে কি? সাম্যাঙ্কের মান বাড়া। সো হাইড্রোজেন সালফাইড কমবে, কোনটি ঘটবে না? অক্সিজেন যোগ করলে এই হাইড্রোজেন সালফাইড কমবে, এটা তো ঘটবে না। ঠিক আছে, অ্যান্সার এ নাম্বারটা, অ্যান্সার এ। পরেরটা দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া। কেপি গ্যাসের সম্পর্কটা ভালোভাবে বুঝো, কেপি গ্যাসের সম্পর্কটা। তো কেপি গ্যাসের সম্পর্ক কি? কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, তাই না? সো এখন দেখো ডেল এন কি? ডেল এন এর মানটা বের করতে হবে। উৎপাদের মোল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল, 2 - 4, তাহলে কত হয়? -2। সো দেখো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার -2, অ্যান্সার কি? বি নাম্বারটা। পরেরটা যদি দেখি, সাম্য ধ্রুবক সি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, কে 1 হলে কোন সমীকরণটি সঠিক? দেখো এ প্লাস বি বিক্রিয়া করে সি হয়েছে, এটা কি? কে। আবার সি উল্টাটা এ প্লাস বি, এটা কি বলছে? কে 1, ঠিক আছে। তাইলে দেখো আমরা কি চিন্তা করছি, কে রে উল্টায় দিছি না? কে ইকুয়াল টু 1/k1, তাই না? কে ইকুয়াল টু 1/k1, তাহলে k1 ইকুয়াল টু 1/k। সো অ্যান্সার কি? এ নাম্বারটা। অ্যান্সার কি? এ নাম্বারটা। কোন বিক্রিয়াটার জন্য কেসি এর একক মোল পার লিটার, তাই না? মোল পার লিটার কোন বিক্রিয়াটার জন্য কেসি এর একক? সো মোল পার লিটার কি? ডেল এন, আমরা জানি মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। সো ডেল এন যদি -1 হয়, ভালোভাবে বুঝো, তাইলে কি হবে? লিটার মোল ইনভার্স হবে, হ্যাঁ, কারণ মোল পার লিটার টু দি পাওয়ার -1, তাহলে কি আসবে আমাদের? লিটার মোল ইনভার্স 1, তাই না রে বাবা? লিটার মোল ইনভার্স 1। তাহলে কেসি এর একক কোনটা? ডেল এন এর মান -1, 2 - 1, এটা কত? ডেল এন 1, 4 - 2, ডেল এন কত? -2, 2 - 3, ঠিক আছে, ডেল এন -1। অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, অ্যান্সার কি আমাদের? সি নাম্বারটা।
পরেরটা যদি দেখি অক্সো অ্যাসিডের শক্তির সঠিক ক্রম কোনটা? অক্সো অ্যাসিডের, সো আমরা জানি যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেটা বেশি শক্তিশালী। এই ধরনের ইয়াগুলোতে হয় এ নাম্বার দিয়ে শুরু করে না ডি নাম্বার দিয়ে। আমরা ডি নাম্বার দিয়ে শুরু করি। 8 - 1 + 7, 8 - 2 + 6, 6 - 1 + 5, 6 - 2 + 4। দেখো মিলে গেছে। অ্যান্সার কি? ডি নাম্বারটা, তাই না? অ্যান্সার ডি নাম্বারটা। হয় এ দিয়ে শুরু করবা নাহলে ডি দিয়ে, বুঝছো? কারণ হচ্ছে এইগুলো টাইম কিলিং, এই প্রশ্নগুলো তোমার টাইম কিল করবে, সেই কারণে শেষের দিকেরগুলো অ্যান্সার করা ভালো হবে। আমার কথাটা ধরতে পারছো তোমরা? ধরতে পারছো? শেষের দিকেরগুলো অ্যান্সার করা, আগে অপশন টেস্ট করা ভালো হবে। অম্লের বিয়োজন মাত্রা আলফা এর মান দ্রবণের ঘনমাত্রার কি বলো তো? আলফা ইকুয়াল টু আলফা সমানুপাতিক 1/√c না? ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। পরেরটা দেখো, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? সবচেয়ে শক্তিশালী অ্যাসিড যে হবে তার অনুবন্ধী ক্ষারক তত দুর্বল হবে। দেখো যত একটা করে ক্লোরিন বাড়তেছে তত কি শক্তি বাড়তেছে না? সো ক্লোরিন যত বেশি হবে সে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তো সবচেয়ে শক্তিশালী অ্যাসিড যে হবে তার অনুবন্ধী ক্ষারকটা ততই দুর্বল হবে। কথাটা বুঝতে পারছো? ওকে। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিডের পিওএইচ আর পিএইচ কত? তো 0 আর 1 রিলেটেড থাকলে আমরা কি জানি? পিএইচ হচ্ছে দশমিকের পরে যে কয় ঘর থাকে, তো পিএইচ কত? 1 ঘর 2 ঘর 2। আর পিওএইচ কত? 14 থেকে 2 বাদ দিলে কত হয়? 12। সো আগে পিওএইচ চাইছে, তাই না? 12 2। অ্যান্সার কি? সি নাম্বারটা। ক্লিয়ার? 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত? আগে ঘনমাত্রাটা বাইর করি। 0.4 × 10 / 40। তাহলে এটা কত হয়? 4/40। তাহলে কত হয়? 1/10। তাহলে কত হয়? 0.1। বুঝে গেছে? 0.1 গেল এটা। তাহলে এটার পিওএইচ চাইছে, তো সোডিয়াম হাইড্রোক্সাইডের তো পিওএইচই আসবে। তো পিওএইচ কত? 1 না? পিওএইচ 1, দশমিকের পরে 1 ঘর, 0 আর 1 রিলেটেড থাকলে পিওএইচ হচ্ছে 1। আর পিএইচ কত? 13 হবে। বুঝে গেছে? এটা কিন্তু পিওএইচ চাইছে। তারপর দেখো 0.001 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিওএইচ কত? আর সালফিউরিক অ্যাসিডের কী পাবো আমি? পিএইচ। সো হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আগে 2 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে? 0.002। ভালোভাবে বুঝো, 0.002। বুঝে গেছে? এখন দেখো এইটার আগে পিএইচ বাইর করি। তো পিএইচ কী বাইর করবো? দশমিকের পরে কয় ঘর? 3 ঘর। তো 3 - log 2। বুঝে গেছে? সো 3 - 0.3 কত হয়? 2.7। বুঝে গেছে? এখন তোমার পিওএইচ কত? এটা তো পিএইচ পাইছো, এটা কত আসবে? 11.3 আসবে না? তো 11.3 তো অপশনে নাই, 11 আছে। অ্যান্সার কি? বি নাম্বারটা। অ্যান্সার কি? বি নাম্বারটা। তারপর দেখো কোনটি ক্ষারকীয় বাফার? বাফার দ্রবণ তো চিনি, অম্লীয় একটা, ক্ষারকীয় একটা। সো দেখো ক্ষারীয় বাফার কোনটা? দুর্বল অম্ল, তার সাথে দুর্বল অম্লের তীব্র ক্ষার যুক্ত হবে, তাই না? তো অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস অ্যামোনিয়া, এটার সাথে দুর্বল ক্ষারের সাথে তীব্র অম্ল বিক্রিয়া করে যে লবণ। সো অ্যান্সার কি? ডি নাম্বারটা। এটা কেন হবে না? কারণ এটা দুর্বল ক্ষার আর শক্তিশালী ক্ষার আছে, এটা তো ক্ষারীয় বাফার হবে না। দুর্বল ক্ষারের সাথে একটা শক্তিশালী অ্যাসিড বিক্রিয়া করে যে লবণ হবে সেটা কি? ক্ষারীয় বাফার। কোনটি বাফার দ্রবণ? তো দেখো কি হবে? দুর্বল অম্লের সাথে একটা শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে যে লবণটা পাইছে। ক্ষার তার লবণ, অম্ল তার লবণ। বুঝছো? মানব দেহের রক্তে কোন বাফারটা থাকে? তা আমরা জানি ফসফেট বাফার থাকে, সোডিয়াম বাইফসফেট। ওকে, ঠিক আছে? একই জিনিস আসছে আবার। সো বাফার দ্রবণের একটা অঙ্ক আসছে। ও রক্তে প্রোটিন ফসফেট বাইকার্বনেট। আচ্ছা, এটা যেহেতু অপশনটা ঠিক হয় না, এটাও কিন্তু একটা উত্তর। হ্যাঁ, কার্বনেটটা বাইকার্বনেটটা সুন্দর হয়ে আছে, ফসফেটটা সুন্দর হয়ে দেয় নাই। বুঝছো? এই কারণে কার্বনেট বাফারটা দিবা, মোর অ্যাপ্রোপ্রিয়েট। সমায়তনে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিটিক অ্যাসিড মিশ্রণে পিএইচ কত? সো পিএইচ ইকুয়াল টু পিকে
প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ আমরা জানি তো। তো এখন দেখো সল্টের কনসেন্ট্রেশন অ্যাসিডের কনসেন্ট্রেশন কি সেম না? সেম না, এর একটু ভিন্ন আছে। দেখো পিকে কত 4.76 প্লাস লগ অফ কত হয় দেখো 0.1, এটা কি সল্ট, আর অ্যাসিড কত 0.01, ঠিক আছে। সো কাটাকাটি করলে কি হয় 10 আসে, কারণ হচ্ছে 0.01 মানে কি 1/10, দেখো 0.1 আর 0.01 থাকলে 0.1 আসে, 0.1 মানে কি 1/10, তো 1/10টা উল্টায় গেলে 10 হয়, ঠিক আছে। সো লগ 10 এর মান 1, তাহলে 4.76 প্লাস 1, তাহলে কত আসে 5.76, ঠিক আছে 4.76। এখন দেখো এটা হচ্ছে -1 আসবে মনে হয় আমার কাছে যেটা লাগে, কারণ কি মাইনাস লগ 10 এটার ভ্যালু 1 আমরা জানি, হ্যাঁ, আর লগ 10 এর ভ্যালু তো -1 আসার কথা। দেখো শুধু লগ 10 1ই আসবে, 1ই আসবে, হ্যাঁ 1 প্লাস 1, তাহলে কি আসবে 5.76, বুঝা গেছে অ্যান্সারটা কি, এ নাম্বারটা 5.76, ক্লিয়ার। সো মোটামুটি শেষ এগুলো পরিমাণগত রসায়নের কিছু জিনিস। সো দেখো তোমাদের আর কারো কোনো সমস্যা আছে এই যে রাসায়নিক পরিবর্তন যা যা পড়াইলাম, মানে মেইন হচ্ছে ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস, সাজেশন ক্লাস, যা যা ইম্পর্টেন্ট আসার মতো বলে দিছি, হ্যাঁ এই দুইটা চ্যাপ্টার থেকে যা যা ইম্পর্টেন্ট সব কিছু বলে দিছি। সো এই টপিকগুলো তোমরা বেশি বেশি পড়ে যাবা। আর কেমিস্ট্রি জিনিসটা কি, কেমিস্ট্রি গুচ্ছ বলো কৃষি গুচ্ছ বলো সব জায়গায় সহজ প্রশ্ন আসবে, সব জায়গায় এভরি অ্যাসপেক্টে সহজ প্রশ্ন আসবে। এখন তোমার ধৈর্য ধরে টিকে থাকতে হবে, আমার কথাটা ধরতে পারছো, ধৈর্যটা আসল, তুমি কতটুকু ধৈর্য ধরতে পারতেছো, ক্লিয়ার। সো ভালোভাবে কেমিস্ট্রির মেইন ঝামেলাটা হচ্ছে বারবার রিভাইজ দিতে হবে, বারবার রিভাইজ দিতে হবে একই প্রশ্ন। কেমিস্ট্রি হচ্ছে যত পড়বা তত ভুলবা, সো এটা বারবার রিভাইজ দিলে তুমি ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসবে, 80% সম্ভাবনা আছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার, ওকে ইনশাল্লাহ। মডেল টেস্ট অ্যাচিভ থেকেই দিয়ে দিও, ঠিক আছে।